সুপ্রভাত বন্ধুরা, শরীর চর্চা দিয়ে দিনটা শুরু হলো। কিন্তু আমার যে পরিমাণ মেদ জমেছে তাতে করে এই স্পিডে হাঁটলে হবে না, জানেন? তাহলে কি আমাকে একটু স্পিডটা বাড়াতে হবে? না মানে এক্ষুনি চললাম তো ট্রেডমিলে, এখনই এত দৌড়ানো যাবে না। একটু দাঁড়ান, একটু হেঁটে নিই, তারপর বরং স্পিডটা বাড়িয়ে দেবো। দেখতে দেখতে 20-22 সেকেন্ড তো হয়েই গেল একই স্পিডে হাঁটছি। না, এবার বরং বাড়িয়ে দেওয়া যাক, তাই না? চলুন, 1 2 3 স্টার্ট। প্রচুর ছুটে ফেলেছি, যে স্পিডে হাঁটলাম আমি কিছুদিন পর অলিম্পিকে যেতেই পারবো, কি বলেন? যাই হোক, এবার একটুখানি গায়ে ঘাম গুলো একটু বেশি হয়ে গেছে তো আর বেশিক্ষণ হাঁটতে পারছি না। তারপর আবার নিচে মাছওয়ালা চলে এসেছে, মাছও কিনতে হবে। চলুন তো দেখি নিচে যাই। না, পাবদা মাছ নেওয়া যাবে না। গোচি মাছ আছে, লোকাল ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে, পাবদা মাছ আছে আবার, পাবদা মাছ আর পাবদা। এবার আমাদের জিভে ঘাস গজিয়ে যাবে, পাবদা মাছ ফুটে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠে ব্লগটাকে তো এন্ড করলাম, আগের দিনের ব্লগটা। তারপরে যাই হোক অনেক কিছুই ঘটলো আর কি। ওই কিছু ঠিকাদার এসেছিল কাজকর্মের জন্য আর কি। আমাদের বাড়িতে একটা কনস্ট্রাকশনের কাজ হবে, যে কারণে বাস্তুকার ডাকা হয়েছিল সেই সময়টায়। তো ভদ্রলোক যে জায়গাগুলো বলে দিয়ে গেছেন সেই অনুযায়ী তো আমার শ্বশুরমশাই সব গন্ডগোল করে ফেলে একাকার করছেন। আবার সেই নিজের ইচ্ছা মতো সবকিছু করবার চেষ্টা করছেন, সে কোনো ক্রমে তাকে আটকানো। তো যাই হোক, তারপরে যা হোক কথা হলো, আমি যেরকম ভাবে বলছিলাম সেরকম ভাবেই আর কি। দেখা যাক কবে থেকে কাজ শুরু হয়, কি কি বৃত্তান্ত, সেগুলো যখন কাজ শুরু হবে তখনই আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আপাতত এখানে আমি দাঁড়িয়ে আছি, লেবু গাছটাকে দেখছি আর চক্ষু ভঞ্জন করছি। সত্যি অপূর্ব লাগছে দেখতে, ফুল এসেছে প্রচুর, কিন্তু 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 এখনো একটা লেবু নেই। আলপনা দি, তা লেবু তো দাও না বাবা, আমার লেবু লাগে রোজ। হ্যাঁ সেই তো দেখছি, ফুলে ফুলে ফুলাপ কর। না না, পুরুষ না হলে ছাক না, ছাক থাক গাছের জিনিস আমি কিনে নেবো। তা ছেড়ে দাও। আরে বাবা, 5 টাকা দিয়ে 3টে লেবু নিয়ে নেও। 5 টাকা বলছি, 10 টাকা দিয়ে 3টা লেবু নিয়ে নেও। হ্যাঁ ঠিক আছে। না 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 ভাই, আর বেশি ফুল টুল দেখবো না, আমার নজর লেগে যাবে। না আমি একটু মাছ কেনা দেখি। ও তুমি আবার কি গাও গাছাচ্ছ বাবা? আমরা যত্ন করছি, আমরা ইয়ে করছি। আবার কি মাছ? বাপরে, তো থরে থরে তোমার। ওরে বাপরে, আবার কত ব্যাগ! এটা কি? রুই। বাবা, কাতলা আনলে হয়, কাতলা। কাতলা কথা বলছি কাকুকে, না করে। হায় ভগবান, কাতলা কি ছোট কাতলা খেয়ে দিলাম। বললাম না 3 কিলো সাইজের আছে। কালকে কি মাছ, এক গাদা মাছ বাড়িতে আছে, আমি কি করে নেবো? ওইটাই তো কথা। হায় ভগবান। বাম কাঁদবে কাঁদবে। এটা কাটা যাবে না, 3 কিলো সাইজের আমি অর্ধেক কাটা দিলাম, অর্ধেক কিলো অর্ধেক ছেড়ে দিই, দরকার নেই। আরে আমি নিতে পারবো না, কি ওটা প্রত্যেক দিনই যখনই মাছ দেখুন, কাতলা মাছ নেই। তাই দিকে আমার শ্বশুরমশাই কিছুতেই আমাকে বাজারে গিয়ে মাছ কিনতে দেন না, কারণ বাড়িতে এতগুলো মাছ মানে আসে না, কিন্তু কাতলা মাছ আর নেয় না। এবং বাজারটা কাতলা খেতে চায়, এমনিতেই মাছ রান্না করে ভালোবাসি না, কিন্তু ওই যে আজকে বলে দিই কাতলা নিয়ে আসতে। না গছিও না ভাই, খাওয়ার লোক নাই অত। বাবা মা আমি আর কাকু আর দাদা বৌদি ওদের আজকে ভেজে দিয়ে বলো। যদি ইয়ে হয় তাহলে কাতলা এনো। আমি আছি ঢাকগ্রামে। মিথ্যে কথা বলে, আমি তো অনেক দূরে আছি, আমি রেলগেটের দিকে আছি। বাবা, আমার যাইতে 1 ঘন্টা দেরি হবে। শোনো শোনো, ফোনটা রেখে শোনো, তুমি রুই কাতলা এনো। হবে না,
এই মাছ শেষ হোক 3-4 দিন পরে। আছে কি বার? সোমবারে। আচ্ছা বড় সাইজ। হ্যাঁ বড় সাইজ। বড় সাইজের বাবা প্রত্যেকদিনই বলে কাতলা নেই, কাতলা কি মাছ আজকে? আরে তখন মাছ এক গাদা মাছ আছে, আমি নেবো কি করে? ওটাই। আরে আমি কি জানি নাকি 1.5 কিলো এ মাছ দিয়ে গেছে, 1.5 কিলো পাবদা মাছ দিয়ে গেছে। না আমাকে সেদিন বলছিল যে আবার পাবদা। ওটা জল দিয়ে হ্যাঁ হচ্ছে ধরেন। জল আছে। দাদা হ্যাঁ আবার পাবদা, আবার চিংড়ি, রুই, কাতলা মাছ নেই? আমি বললাম না নেই। ঠিক আছে। এই শোন, পাবদা মাছ কত বড় নিয়ে আসবি? যত বড় সাইজ পাই 3 কিলো 2.5 কিলো। অত বড় দেব না, বাড়িতে 2-2.5 কিলো সাইজ। আড়াই। দাম বেশি হলে নেবো না, এটা মনে থাকে না। উপরে আমাদের মিনামাসি এসে গেছে। মিনামাসির শরীরটা আজকে খুব একটা ভালো নেই, যা বুঝতে পারছি। পেট প্রচন্ড যন্ত্রণা, কালকে থেকে বলছে। এই মাত্র ঢুকলো। আমাদের আজকে হঠাৎ করে শাহুডাঙ্গি যাওয়ার একটা প্ল্যান হলো। কালকে ঠাকুরের জন্মদিন ছিল, তো বাবার কালকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি কালকে ব্যস্ত ছিলাম অন্য জায়গাতে, সেজন্য হয়নি। তাছাড়া কালকে আলিদাও সময় দিতে পারতেন না। তো আজকে আমিও ব্যস্ত নেই, প্লাস আলিদাও আজকে টাইম দিতে পারবেন। সেই জন্য আমার শ্বশুরমশাই বলেন চল মা তুই আর নাতনি মানে কুকুর নিয়ে গিয়ে আজকে একটু শাহুডাঙ্গি ঘুরে আসি। তো খুব ভালো কথা, আমারও মনটা একটু ঠাকুর ঠাকুর করছেও, একটু আশ্রম করছে। কালকে যখন ওখানে আশ্রম দেখলাম, প্রণাম করলাম, তখনই আমার মনটা মনে করলো ঠাকুর তোমার কাছে একবার যাবো। যদিও মা সব জায়গাতেই এক, বা ঈশ্বর ওই সবকা মালিক এক, কিন্তু তাও আর কি নিজে যেখানে দীক্ষিত সেখানে যেতে আমার একটু ইচ্ছা করছিল, মনটা টানছিল। যাই হোক আজকে আমি কাউকে বলিও নি, কিন্তু কথায় কথায় বোঝা গেল যে শ্বশুরমশাইয়ের ইচ্ছা ছিল এবং হয়েও গেল 2-4। সুতরাং একটু বাদেই আমরা আর কি বেরোবো শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। আলিদা বলেছেন 5টার সময় আলিদা আসবেন, মানে আসবেন এবং রওনাও দেবো আমরা আর কি। একদম তৈরি হয়ে থাকি, যাতে করে এখনো তো পুরোপুরি সেই মার্চ এপ্রিল মানে এপ্রিল মের মতো আর কি, দিনটা বড় হয়ে যায়নি, যার ফলে ওই ইয়েটা দেখতে পেলেই হলো আর কি, আমাদের আরতিটা দেখতে পেলেই হলো। আর আমাদের মিনামাসির শরীরটা খুব খারাপ করেছিল আজকে, তাও কোনো ক্রমে রান্নাটুকু খুব অল্পই করেছে আজকে, করে দিয়ে গেল ঠিকই। কিন্তু মিনামাসি আসলে এই কয়েকদিন আগে বাট ঠাকুরের পুজো হয়েছিল, কোথায় যেন রাস্তায় যেতে যেতে সেখানে ওই একদম গণহারে সিন্নি প্রসাদ, খিচুড়ি প্রসাদ এগুলো দিচ্ছিল, সেটা খেয়েছিল। খেয়ে পর থেকে একটু টুটু করে সমস্যা বেড়েছে। আজকে খুবই সমস্যা, কালকে আসতেও পারে নাও পারে, না আসার সম্ভাবনাই বেশি। হাসপাতালে যাবে বোধহয়, যদি না কমে তাহলে। ওষুধ খেয়েছে বললো, তো ঠিক আছে আর কি করা যাবে। তো এখন আমার স্নান, এডিটিং, পুজো, খাওয়া দাওয়া, আপলোডিং সব হয়ে গেছে। এখন একটুখানি বারান্দায় এলাম এই দুটো গাছকে একটু দেখতে। হা হা হা, ভেতর দিও, এটাও বেশ এবার ঝেঁপে ফুল হবে আশা করছি। আর এগুলোকে তুলে দিয়েছি, এগুলো দেখবেন আর কিছুদিনের মধ্যেই ফুল ধরতে শুরু করবে, দিন 10-এর মধ্যেই শুরু করে দেবে। রোদ্দুরটা উপরে এইটাতে একদম আসে না, এগুলো ধরে গেছে তাই জন্য নামিয়ে দিলাম। এই জায়গাটাতেই ঠিক আছে, একদম তৈরি। আমার শ্বশুরমশাই সে কখন থেকে রেডি হয়ে বসে আছে, আমার মেয়েও ঠিক তখন থেকেই রেডি হয়ে বসে আছে। আমিই তৈরি হলাম এখন, কিন্তু আলিদা আসেনি এখন। আমার বাড়িতে আমি হচ্ছে অন্য বংশের, সেটা বোঝা যায়। আমার শ্বশুরমশাই আমার মেয়ে যখন যাওয়া হবে তার কোন কান আগে থেকে তারা সব তৈরি হয়ে বসে আছে। আমি এদেরকে দেখছি আর ভাবছি এত আগে তৈরি হওয়ার কি আছে, 5টার সময় বেরোবে, এরা 4:30-এর মধ্যে রেডি হয়ে সব একদম রেডি হয়ে বাবুটি হয়ে বসে আছে। হ্যাঁ, আমার তখন মনে হলো যে না, এরা না এক বংশের, আমি আলাদা বংশের। একদম আমি 5টার সময় রেডি হয়েছি এবং এখন এলো হচ্ছে আমাদের আলিদা। তবে ছোট দিনের বেলা তো পৌঁছাতে সন্ধ্যাই লেগে যাবে, তাই না? আবার 2 জায়গায় নামতে হবে, শাড়ি পরতে পারতাম, কিন্তু ওই বারবার করে নামতে হবে মিষ্টি কিনতে, ফল কিনতে, ওই জন্য শাড়ি পরতাম। এত লাগছিল, হ্যাঁ এত লাগছিল। আমাদের না নিয়ে গাড়ি চলে গেল। না গাড়ি ঘুরাবে এদিক, আমার মনে হয় এই দিক দিয়ে যাবে। হ্যাঁ ওই তো ওই কি বলে এটার নাম, 80 ঘর দিয়ে। গাড়ি করেছে। প্রথমে একটা সুখবর দিয়ে দিই, আলিদা দাদু হয়েছে। আলিদার বড় মেয়ের ঘরে নাতনি হয়েছে আজ কয়েকদিন হলো। আলিদার বড় মেয়ের ঘরের প্রথম সন্তান এলো। ওর কিন্তু বিয়ের ব্লগও আমার কাছে আছে, দেখবেন প্লে লিস্টে। খুব সুন্দরী বউ, অনেকদিন পর দেখলাম এরকম একটা টাইটেল দেওয়া আছে, সেটা হচ্ছে আলিদার
বড় মেয়ের বিয়ের ব্লগ, সেটাতেই ওই মেয়েটারই বাচ্চা হয়েছে। যাই হোক, এই যে একটা ফলের দোকানে নামলাম, তো আমার শ্বশুরমশাই বললেন যে শুধু ফলই নিয়ে নাও, আপেল আর কমলা লেবু। তো সেইটা নিয়ে তারপরে যাচ্ছি ভাড়াবাড়ি রোড হয়ে। ভাড়াবাড়ি রোড ধরা হলো এই জন্যই যে আশিঘর মোড় দিয়েও যাওয়া যেত, কিন্তু কি হতো ওখানে না এখন একটু রেল লাইনটা পড়ে যেতে পারে, মানে রেল গেট আর কি, রেল লাইন নয়, রেল গেটটা পড়ে গেলে সেক্ষেত্রে আধ ঘন্টা তো কোনো কথাই নয় দেরি হবে। যদিও ওই রাস্তাটা একটু শর্ট, এটা অনেকটাই ঘুরপথ, কিন্তু এখানে কোনো রকম বাধা হবে না, একবারে নিরবিচ্ছিন্ন ভাবে চলে যেতে পারবো। যেহেতু আমাদের আরতি দেখবার তাড়াটা রয়েছে, আর আমার শ্বশুরমশাই খুব বেশি রিয়াক্ট করেন জন্য আলিদা খুব ভালো করেই ব্যাপারটা জানে, তাই বুদ্ধিমানের মতো এই রাস্তাটাই ধরে নিয়েছে। আর এই সময়টাতে দেখুন এই জায়গাটাতে একটা হনুমানজির মন্দির আছে, যেটা উপর দিয়ে একটা গদা ওরকম করা রয়েছে। এর আগে পর্যন্ত শুধু এখানে সেবা দিতে এই বাড়ির মালিক দুবার করে দিনে আসতো যতদূর শুনেছি, কিন্তু এইবারে যা বুঝতে পারলাম তাতে করে বাড়ির ভেতরে লোক আছে, যেটা বুঝতে পারলাম আর কি। দেখা গেল যে লাইট টাইট জ্বলছে, মানুষজনের হাঁটা চলা বুঝতে পারলাম। যদিও দ্রুত জানে করে এলাম, কিন্তু তবুও বোঝা গেল। তো দেখতে দেখতে যা হোক চলে এলাম সাউডাঙ্গি রামকৃষ্ণ আশ্রমে। আশ্রমটাকে দেখতে এত সুন্দর লাগছে। আমরা পৌঁছেছি ঠিক 5 মিনিট আগে। আমার শ্বশুরমশাইয়ের এখন একটু অসুবিধে হয়, একটু বাদে বাদে ওনাকে বাথরুমে যেতে হয়। তো যাই হোক এখন টুপুরের হাত ধরে উনি যাচ্ছেন বাথরুমে। টুপুরকে আমি বললাম দাদুকে নিয়ে যাও। তো যাই হোক বড় হয়েছে, এখন এই কাজটা খুব অনায়াসেই করতে পারবে। তো যাই হোক মানে জাস্ট সন্ধেবেলায় আশ্রমটাকে দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, কিন্তু একটু তাড়াতাড়িও করছিলাম যে যা হোক তা হোক আর কি, যেন তেন প্রকারেণ যেন আরতির আগে ঢুকতে পারি। আর আমার শ্বশুরমশাই আমার হাতে অনেকগুলো ওই ফল টল ওগুলো দিয়ে দিয়েছিলেন, যেহেতু সেটাকে যথাস্থানে দিতেও হবে। ও যখন প্রার্থনা সঙ্গীত শুরু হয়ে যাবে না, তার আগেই ওটা গিয়ে ওখানে দিয়ে দিতে হবে, তা নইলে তারপরে যাওয়া যাবে না। প্রার্থনা সঙ্গীত শুরু হয়ে গেলে ওই জায়গাটা টপকানো যাবে না। সেজন্য আমি একটু তাড়াতাড়ি চলে এলাম এবং খুব ভালো লাগছে দেখতে। খুব মোহময়ী একটা সৌন্দর্য এই জায়গাটাতে এই মুহূর্তে ছিল, এবং পিন ড্রপ সাইলেন্স, মানে কি প্রচন্ড নীরবতা। রামকৃষ্ণ মিশনের এই যে আরতি, তাতে কাঁসর ঘন্টা এসবগুলো কোনো কিছুরই তো কোনো বাহুল্য থাকে না, কিন্তু যেটা থাকে সেটা এত মনোরম কি বলবো। আমি শুনেছি যে নিমকরলি বাবার যে কাঁচিধামের আশ্রম, সেখানেও নাকি আরতি এইরকম ভাবেই হয়, কোনো কাঁসর ঘন্টা কোনো জগঝম্প ব্যাপার থাকেই না। তো যাই হোক যখন আজকে আরতি হয়েছে তখন আমি আজকে কোনো ভিডিও করিনি, আমি ক্রমাগত জব করে গেছি, এমনকি প্রার্থনা সঙ্গীতও আজকে এদের সাথে গলা মেলাইনি। আমি কেবলমাত্র মনে মনে শুধু ঠাকুরকেই ডেকে গেছি। আর তারপর অনেকক্ষণ বাদে প্রায় যখন চলে আসবো তার আগ দিয়ে একটুখানি ভিডিও করলাম। খুবই ভালো লাগছিল আজকে গিয়ে, এত শান্তির অনুভূতি আশ্রমে বসেও যে সবসময় হয়ে থাকে তা নয়, যেটা আজকে আমার হচ্ছিল। হয়তো খুব বেশি লোকজন নেই, ফিসফাস আলোচনা নেই, কিছুই নেই, সেই জন্যই হয়তো এটা হলো, কিন্তু খুব ভালো লাগলো। বরাবরই ভালো লাগে, আজকে যেন আরো বেশি করে ভালো লাগলো। ফেরার সময় একটু বিক্রয় কেন্দ্রে জিনিসপত্র কেনবার ইচ্ছা ছিল, কিন্তু বিক্রয় কেন্দ্র বন্ধ। হয়তোবা কালকে তারা একটু ওভারটাইম কাজ করেছে। আর একটা আশ্রম চালানো অতি কঠিন কাজ। এখানে অনেকগুলো চেয়ার দেখে বুঝলাম যে কালকে ঠাকুরের জন্মদিন হয়েছে এবং সেখানে কিছু মানুষজন এসেছিলেন, সেই জন্য হয়তো চেয়ারগুলো এখানেই রাখা রয়েছে। তো যাই হোক ফেরার সময় আবার ফাড়াবাড়ি রোডটাই ধরা হলো, কারণ আবারও যতদূর আমরা কিছু দূর চলেও গেছিলাম, কিন্তু বুঝতে পারলাম যে রেলগেট পড়ে গেছে। আর রেলগেট পড়লে না, মানে যতক্ষণ রেলের ওখানে আটকে আছি তার থেকেও বেশি হচ্ছে এদিক ওদিকে জ্যাম, ওটা বড় বিরক্তিকর। তাদেরকে ফাড়াবাড়ি রোডের রাস্তাটা অন্ধকার হলেও ওদিক দিয়েই আসা ভালো, যদিও রাস্তাটা না এত বেশি গুটগুট করছিল যে একটু ভয় ভয় করছিল। তারপরে যখন এই জায়গাটায় একটু আলোর মধ্যে চলে এলাম তখন যেন মনে হলো যে বাপ রে বাপ, ঠিক আছে। তো যাই হোক তারপর আমরা হাতিমোড়াতে নেমে গেছিলাম, দুপুরের কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, সেইখানটাতে আমরা কিনতে আবার নেমে গেলাম, কারণ বাবার বারবার করে বাথরুম যেতে হয়। তো আলিদা আমার শ্বশুরমশাইকে নিয়ে চলে গেলেন হচ্ছে বাড়িতে। আমরা হাতিমোড়ে নেমে গেলাম, তারপর টুকুরের এক বন্ধুর বাড়িতেও গিয়েছিলাম, সেখানে বেশ কিছু সময় লাগলো। তো ফেরার পথে বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে তারপরে বাড়ি এলাম। সুপ্রভাত বন্ধুরা, কালকে আর ব্লগটাকে হিন্ট করতে পারিনি, কারণ কালকে চার্জ কমে গেছিল। তারপর বাড়িতে এসে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। 9:30-র মধ্যে শোবো এটা একেবারে গাঁট বেঁধে নিয়েছিলাম, কিন্তু তাও 9:30 শুতে পারিনি। কালকে শুতে শুতে আমার হয়ে গেছিল প্রায় 10:15। কিন্তু সে শুয়ে তো আর ঘুম আসে না, কি আর করবো। সে
শেষটায় ওই বই পড়তে শুরু করলাম, মানে মোবাইল থেকে কালকে বাড়িতে ফিরে একদম পুরোপুরি স্পর্শহীন হয়ে গেছিলাম মোবাইলের সাথে। আজকে সকালবেলাতে উঠে তবে মোবাইলটা হাতে নিলাম, দুটো চার্জিং পয়েন্টে দুটো ফোন চার্জে ছিল, তা সেই ছিল সারা রাত, তাই ছিল। আমার কিন্তু কালকে মাথায় ছিল জানেন তো যে আমার কিন্তু ব্লগ এন্ড করা হয়নি, কিন্তু তাও আমার মনে হয়েছিল যে না ঠিক আছে সকালবেলাতেই করবো, কিন্তু তবুও নিজের কাছে নিজের একটা মানে প্রমিস ছিল যে আমি আজকে মোবাইল স্পর্শই করবো না। তো রাত্রবেলার দিকটায় তাড়াতাড়ি করে, কারণ আমি দেখেছি মোবাইলে দেখলেই ঘুমটা চটকে যায়, মানে খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, অথচ কোনো একটা নোটিফিকেশন এলো, তাকালাম, ঘুমটা কিন্তু সরে গেল, হ্যাঁ তখন আবার একটু অসুবিধা হয়ে যায়। তো আজকে একটা খুব সুন্দর দিন, খুব সুন্দর আজকে একটা দিন, যে ঠান্ডাটা নেই আবার গরমও নেই, সুন্দর একটা মিঠে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, হ্যাঁ গায়ে দিলে আরাম লাগছে, আবার না গায়ে দিলেও চলছে। এই রিয়েলাইজেশন খুব স্ট্রং হচ্ছে যে আর হয়তো এক সপ্তাহের মধ্যে আমাদের সব লেপগুলো তুলে দিতে হবে। তবে শীত যদি শেষে একটা কামড় দিয়ে যায় তাহলে আর কিছু বলার নেই, কারণ আমি যতদূর শুনছি যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গাতে নাকি বৃষ্টি হয়েছে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশ অনেক দিন কোনো বৃষ্টি নেই। তবে যদি আবার একটা বৃষ্টি ফেরত আসে তখন আবার লেপগুলোর প্রতি ভালোবাসা তৈরি হবে, সেই একটা আশায় এখনো বেঁচে আছি আর কি। তবে অনেক দিন নীল আকাশও দেখা যাচ্ছে না, এবং একটা কিরকম যেন একটা ঘোলা 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 আকাশ দীর্ঘদিন কিন্তু রয়েছে। হ্যাঁ রোদ হচ্ছে কিন্তু রোদের কোনো তেজ নেই, কিছু না। আমি একটু আগে ভিটামিন ডি শেখবার জন্য গিয়ে বসেছিলাম, ভিটামিন ডি শেখলাম কিনা জানি না, তবে হাওয়া শেখলাম খুবসে। তো কেন জানি না এরকম শিলিগুড়ির আকাশ হয়ে আছে, এই যে এখান থেকে বসেই দেখাচ্ছি দাঁড়ান, এই যে দেখুন আকাশ কিন্তু নীল নয় অনেক দিন থেকে। এই একটা অদ্ভুত মানে আবহাওয়া হয়ে রয়েছে। বৃষ্টিটা হয়ে গেলে চতুর্দিকে একটু ঝকঝকে হবে, আর রাস্তার ধারে গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না, ধুলোয় তাদের একটা একাকার অবস্থা। প্রকৃতি সুন্দর হবে, কবে সেটা আসবে, কবে এসে আসবে সেই আশায় আছি, সে আশায় লেপগুলোকে এখনো পাশে নিয়ে শুচ্ছি, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য